This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। শুনুন একটা কথা, শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নয়, শুধুমাত্র যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় তৃণমূল সরকারের পতন ঘটলো তা নয়। তথ্য বলছে 100টি আসনে খেলা হয়েছে ভোটের বহু আগে। হ্যাঁ, ঠিক শুনছেন, যখনও প্রথম পর্বের বিধানসভা নির্বাচন হয়নি 23শে এপ্রিল, যখনও দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচন হয়নি 29শে এপ্রিল, এমনকি চৌঠা মে ভোট গণনাও হয়নি, তার থেকে বহুদিন আগেই 100টি আসনে খেলা হয়ে গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই 100 আসনের কথাই উঠছে। যদিও যেই তথ্য আপনাদের দেখাবো সেই তথ্য, যেই 100 আসনের তথ্য আপনাদের দেখাবো সেই 100 আসনের তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় যেই 100 আসনের তথ্য নিয়ে কথা বলছেন তার সঙ্গে মিলবে না। আমার এই চ্যানেলে যেই তথ্য দেখাবো সেটি সম্পূর্ণ অন্যরকম একটি তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 100 আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন, তার কাছে নিশ্চয়ই যথেষ্ট প্রমাণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একাধিক আসনে, 100-র কাছাকাছি আসনে প্রার্থী সহ কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। সেখানে সিআরপিএফ নীরব দর্শকের ভূমিকায় ছিল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। এবং এজেন্টদের মেরে বের করে দেওয়ার পরে নিজের ইচ্ছে মতো ভোট গণনায় কারচুপি করেছে নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে মোটামুটি দেখান না, আপনারা সিসিটিভির ফুটেজ দেখান না, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের রাস্তাতেও হাঁটেনি। সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। এখন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করবেন, নাকি বাংলার বুকে রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেটা এখন লক্ষণীয় বিষয়। এবং রাজনীতির ময়দানে এটা একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং শিখবো এরকম পরিস্থিতিতে আসলে সংবিধানে কি নিয়ম দেয়া আছে, সেটাও একটা শিক্ষণীয় বিষয়। কিন্তু যেটা বললাম যে আমাদের যে তথ্য, সেই তথ্যে 100খানা আসনে ভোটের বহুদিন আগে খেলা হয়ে গেছে এবং সেই খেলা অত্যন্ত ক্যালকুলেটিভ, অঙ্ক কষে খেলা হয়ে গেছে। কি খেলা হয়েছে? মোটামুটি ভাবে এই বাংলায় যখন এসআইআর হলো, বাংলায় আমরা দেখলাম 91 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, যার মধ্যে 58 লক্ষ থেকে 60 লক্ষ মানুষের নাম প্রথমেই বাদ চলে গিয়েছিল, যারা মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এরকম ভোটার ছিল তাদের নাম বাদ চলে গিয়েছে। তারপরে যে সংখ্যক মানুষের নাম বাদ ছিল তার মধ্যে 30 লক্ষ 32 লক্ষ মানুষের নাম উঠলো এবং 27 লক্ষের কাছাকাছি মানুষ ভোটাধিকার পেল না। তাদের জন্য ওই একটি বিশেষ কমিশন তৈরি হলো, বিশেষ বিচারপতিরা নিয়োজিত হলো এবং বলা হচ্ছে ভোটের পরে সবার নাম নাকি আবার উঠে যাবে। যাই হোক, সে নাম উঠবে কি উঠবে না, যারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন তারা বলতে পারবেন এবং যাদের নাম ওঠেনি তারা বলতে পারবেন। সেটা এখন সবেমাত্র একটা সরকার ক্ষমতায় এসছে, তারা এখনো শপথ নেয়নি। তারা ভবিষ্যতে কি করবেন সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে, দেখতে হবে তারা কিরকম ভাবে কাজ করছেন। মুখে যদিও শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির অন্যান্য পুরনো যে সমস্ত নেতারা রয়েছেন তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন, কিন্তু দিকে দিকে যে চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্র কিন্তু মোটেও শান্তির পক্ষে খুব একটা শুভ সংকেত নয়। যাই হোক, সেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সময় সুযোগ পেলে নিশ্চয়ই দেখাবো। কিন্তু 100টি আসন, যেই 100টি আসনে ভোটের আগে খেলা হয়ে গিয়েছে, এসআইআর হয়েছে আপনারা জানেন। এবং 147টি আসন, কটা আসন? 147 আসন। পশ্চিমবঙ্গে মোট আসন কটা? 294। এবং এই 294 ঠিক হাফ, 147টি আসনে এসআইআর এর ফলে অন্তত পক্ষে 25,000 বা তার বেশি নাম বাদ গিয়েছে। অর্থাৎ কি, কোনো একটা বিধানসভা যেখানে 25,000 মানুষের নাম বাদ গিয়েছে বা তার বেশি নাম বাদ গিয়েছে, এরকম 147টি বিধানসভা এই বাংলায় রয়েছে। এবং ঘটনাচক্রে এই 147টি বিধানসভায় যখন বিধানসভা নির্বাচন হলো প্রথম এবং দ্বিতীয় পর্বে মিলিয়ে, সেখানে তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট ছিল, তারা ভেবেছিল যে এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে তারা কি সবাই তৃণমূল, তার মধ্যে কি কেউ বিজেপি নেই, তাদের মধ্যে কি কেউ সিপিএম নেই, তাদের মধ্যে কি কেউ অন্য কোনো দলের সমর্থক না, সবাই যদি তৃণমূল বাদ যায় তাহলেই একমাত্র তৃণমূল হারবে, এছাড়া সেটা সম্ভব নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একটা জিনিসে হিসেব রাখেননি
এই নাম বাদ যাওয়ার পাশাপাশি নতুন নামও কিন্তু উঠেছে। সেই নতুন নাম সংযুক্ত যে হলো, তারা কাদের ভোটার হলো? তারা কি তৃণমূলের ভোটার, নাকি তারা বিজেপির পক্ষে নিজেদের মতদান করেছেন? বলাই বাহুল্য, নতুন যারা ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নতুন প্রজন্মের ভোট তৃণমূল কংগ্রেস পায়নি। তার কারণ ফেসবুকে নাগারে ধর্মীয় মেরুকরণের রিল, 2 প্রতিষ্ঠান বিরোধী একটা হওয়া, 3 বাংলায় কর্মসংস্থান নিয়ে যে উদ্বেগের পরিস্থিতি সেটা, 4 অভয়া আন্দোলনকে কেন্দ্র করে মহিলা নতুন প্রজন্মের যে ভোটাররা হয়েছেন তাদের মধ্যে তৃণমূল সরকার সম্পর্কে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। তাই নতুন প্রজন্ম অর্থাৎ 20 থেকে 30-32 বছর বয়সীদের যে ভোট, সেই ভোট তৃণমূল কংগ্রেস একেবারেই পায়নি বলে মনে করা হচ্ছে। কিন্তু ওই 147টা আসনের মধ্যে যেই সমস্ত আসনে 25,000-এর বেশি বা তার নাম 25,000 বা তার বেশি নাম বাদ গেছে, তার মধ্যে পরিসংখ্যান বলছে 97খানা আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 147টি আসনের মধ্যে 97খানা এমন আসন আছে যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, যে সমস্ত আসনে 25,000 বা তার বেশি নাম বাদ গিয়েছে। তার মানে অত্যন্ত ক্যালকুলেটিভ ভাবে অঙ্ক কষে হিসাব করে এই এসআইআর পর্বে কোন বিধানসভা থেকে কতজন করে মানুষের নাম বাদ দেয়া হবে সেই টার্গেট আগে থেকেই সেট করা ছিল, এবং অঙ্ক কষে হিসাব কষে তৈরি হয়ে গিয়েছিল নকশা, প্ল্যান, যেখানে হিসাব করে বুঝিয়ে দেয়া হয়েছিল যে এই 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 বিধানসভা আছে যেখান থেকে এত সংখ্যক মানুষের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেসের পরাজয় হবে। আর ফলাফলও দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন অত্যন্ত সঠিক। 147টি আসন যেখানে 25,000 বা তার বেশি নাম বাদ গিয়েছে, তার মধ্যে 100-র কাছাকাছি আসন, এক্স্যাক্টলি 97টি আসনে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে গিয়েছে। আর এসআইআর এর ফলে এই নাম বাদ যাওয়ার ফলে 100 আসনে যখন তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে যায়, সেক্ষেত্রে ক্ষমতায় আসার পক্ষে এই ক্যালকুলেশন, এই অঙ্ক কষা, এই হিসাব কষে এসআইআর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।